প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু বর্তমানে যে সময় স্থির হয়েছে সেটা হলো জুন মাস। জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সেই কারণেই আমি তোমাদেরকে বলছি, হাতে কিন্তু গুনে গুনে মাত্র আর 5টা মাস বাকি। এখন আর ফাঁকি না মেরে খুব ভালোভাবে কিন্তু তোমাদের পড়াশোনা শুরু করতে হবে। তাই দ্বাদশ শ্রেণীর ভূগোল নিয়ে যারা পড়াশোনা করছো, আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়ে উঠতে চলেছে। তার কারণ এই ভিডিওতে আমি তাদের ভূগোলের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় থেকে যেটুকু অংশ নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সেই অংশ থেকে একটি সাজেশন দেব, এবং সেই সাজেশনটা তোমরা যদি বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু নিশ্চিতভাবে তোমরা সফলতা অর্জন করতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, আজকের এই সাজেশনগুলো বা আজকের এই প্রশ্নগুলো নির্বাচন যিনি করেছেন তিনি ভূগোলের একজন অভিজ্ঞ শিক্ষক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। তাই আমরা বিপ্লব স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করব। 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোল থেকে, ভূগোলের প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া থেকে তোমাদের যে প্রশ্নগুলো নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী করে যেতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। আর তোমাদেরকে বলে রাখি যে আজকে ব্যাখ্যাধর্মী প্রশ্নের সাজেশন আমি দিচ্ছি, যে প্রশ্নগুলোর মান কিন্তু 7। কিন্তু তোমাদেরকে বলে রাখি এই 7-এর প্রশ্ন সরাসরি কিন্তু ভূগোলে খুব একটা আসে না। কখনো 2+5 দেখা যায়, কখনো 2+2+3, অথবা কখনো 3+4, এইরকম রূপেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের ডিভিশন থাকে। তাই তোমাদের 2 নাম্বারের প্রশ্ন, 3 নাম্বারের প্রশ্ন, 4 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন খুব ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে। আজকে যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে বলবো সেই প্রত্যেক কটা প্রশ্নই মিলিয়ে মিশিয়ে রয়েছে, অর্থাৎ কোনোটা 2, কোনোটা 3, কোনোটা 4, অথবা কোনোটা 5 মার্কসের, এবং কোনোটা আবার সরাসরি 7-এর। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালোভাবে খাতায় লিখে নাও এবং প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে বসে বারবার করে প্র্যাকটিস করতে থাকো। প্রথম প্রশ্ন তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া থেকে। পর্যায়ন কাকে বলে? আরোহণ ও অবরোহণ পদ্ধতির পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, আরোহণ ও অবরোহণ বলতে কি বোঝো? আরোহণ, অবরোহণ ও পর্যায়নের মধ্যে আন্তঃসম্পর্ক নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন, পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমগুলি কি কি তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভৌম জলের নিয়ন্ত্রকগুলি কি কি তার বর্ণনা দাও। ভৌম জলের উৎস কি কি? এই দুটোই কিন্তু ভীষণ ভালোভাবে করবে, অর্থাৎ ভৌম জলের নিয়ন্ত্রকগুলি কি কি এবং ভৌম জলের উৎস কি কি। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, ভৌম জলের বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা দাও। এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলি, চিত্র কিন্তু খুব পরিষ্কার করে আঁকবে, যাতে কোনো রকম কাটাকুটি বা হিজিবিজি না হয়। পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র এঁকে তার সাথে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হবে। চিত্র কেন পরিষ্কার করার জন্য বলছি তোমাদের, তার কারণ ভালো আঁকায় কিন্তু সম্পূর্ণ নাম্বারটা পাওয়া যাবে। যদি আঁকাটা অতটা পরিষ্কার না হয় তাহলে কিন্তু নাম্বারটা অনেকটাই কমে যাবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, গিজার কি? গিজারের উৎপত্তি চিত্রসহ বিবরণ দাও। দেখো বারবার কিন্তু প্রশ্নগুলোতে চিত্রের কথা উঠে আসছে, সেই কারণেই তোমাদেরকে বলছি ভালোভাবে কিন্তু ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে তোমাদের। পরবর্তী প্রশ্ন, অ্যাকুইফার কাকে বলে? অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য লেখো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য ছাড়াও তোমাদেরকে আরেকটা পার্থক্য বলে দিচ্ছে, সেটা কিন্তু ভালোভাবে করতে হবে। সেটা হচ্ছে অ্যাকুইক্লুড ও অ্যাকুইটার্ডের মধ্যে পার্থক্য। চলে আসি পরবর্তী প্রশ্নে, মুক্ত জলবাহী স্তর ও আবদ্ধ জলবাহী স্তরের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাই তোমাদেরকে আবার একটু অন্যভাবে ঘুরিয়ে দিয়ে দিতে পারে। মুক্ত ও আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য লেখো। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। যদি আসে মুক্ত জলবাহী স্তর বা আবদ্ধ জলবাহী স্তরের মধ্যে পার্থক্য, সেটারও যা উত্তর। মুক্ত ও আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য, সেটারও কিন্তু একই উত্তর। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, অ্যাকুইফারের শ্রেণীবিভাগ করো।
পরবর্তী প্রশ্ন, কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে তার চিত্র সহ বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, আর্তেজীয় কূপ কিভাবে গঠিত হয়, চিত্র সহ আলোচনা করো। ওর সাথেই আরেকটা প্রশ্ন তোমাদের আসবে, সেটা হলো উষ্ণ প্রস্রবণ ও গিজারের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার বিভিন্ন শর্তগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চুনাপাথরের গুহায় গঠিত ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, কার্স্ট অঞ্চল অনুর্বর হওয়ার কারণ কি। এর পাশে আরেকটা প্রশ্ন তোমরা করে রাখবে, এর সাথেই কিন্তু সেই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য লেখো। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, কার্স্ট অঞ্চলে সিঙ্কহোল, উভালা ও পলজি কিভাবে গঠিত হয় সচিত্র বর্ণনা করো। দেখো, অধিকাংশ বড় প্রশ্নে কিন্তু বারবার সচিত্র এই কথাটা চলে আসছে, অর্থাৎ বারবার করে কিন্তু তোমাদের যেমন দশম শ্রেণীতেও ভূগোলের জন্য ছবি আঁকার উপর জোর দিতে হয়েছিল, দ্বাদশ শ্রেণীতে কিন্তু আরো বেশি জোর দিয়ে এবং আরো ভালোভাবে আরো পরিষ্কার করে তোমাদের ছবি আঁকা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, ভূ জলপৃষ্ঠের উচ্চতার পরিবর্তনের কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মানব জীবনে ভৌম জলের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রধান কার্স্ট অঞ্চলের নাম লেখো। ওর পাশাপাশি এই প্রশ্নটাও তোমরা করে রাখবে, ভারতের কোথায় কোথায় কার্স্ট অঞ্চল দেখা যায়। আজকের শেষ প্রশ্ন, ভাদস জল কাকে বলে। এইবারে তোমাদেরকে একটা কথা বলি, একটা প্রশ্ন তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে তার চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নটায় কিন্তু যে প্রত্যেক কটা ভূমিরূপ সেটা আলাদাভাবেও তোমাদের দিয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ আমি তোমাদের বলে দিচ্ছি যে কার্স্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কিভাবে গঠিত হয়েছে তার ব্যাখ্যা করো। তাই এইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করবে, যাতে যে কোনো রকমভাবেই একটা প্রশ্ন দিক না কেন তোমরা যাতে সেই প্রশ্নের সঠিক উত্তরটা নির্বাচন করে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো। ভূমিরূপ প্রক্রিয়া থেকে কিন্তু তোমাদের এবারে মাত্র দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং আরেকটি হচ্ছে ভৌমজলের কার্য। এই দুটি অংশই কিন্তু তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত, আর এতক্ষণ যে প্রশ্নগুলো তোমরা দেখলে সেই প্রশ্নগুলো কিন্তু এই দুটি অংশের মধ্যে থেকেই দেওয়া। আমি তোমাদের বলতে পারি তোমাদের যে বড় প্রশ্নগুলো আসে সেগুলোর প্রশ্নমান হচ্ছে 7। সেই 7টা কখনো সরাসরি 7 খুব কম দেয়, বেশিরভাগই দেয় 2+5 অথবা 3+4, অর্থাৎ 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারের প্রশ্নমানের প্রশ্ন কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। আর আজকের যে সাজেশনটা আমি তোমাদেরকে দিলাম সেই সাজেশনে কিন্তু এই সমস্ত প্রশ্নমানের প্রশ্নগুলোই রয়েছে। আজকের যে কটা প্রশ্ন তোমরা এই ভিডিওতে দেখলে আমি তোমাদেরকে বলতে পারি সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো, তার কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমরা নিশ্চিতভাবে প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই, খুব শীঘ্র আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।